কাশ্মীরের পেহেলগামে হামলার জবাব কিভাবে দেয়া হবে, কোন সময় হবে, কোন লক্ষ্যে আঘাত হানা হবে, সব স্থির করবে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার জরুরি বৈঠকে এই বিষয়ে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওদিকে ভারতের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের প্রতিবাদে আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান। এর মাঝে আবার ভারত আর পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতন গোলাগুলিও চলছে। বাকিরা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কাশ্মীরের পেহেলগাম। তবে শহর জুড়ে এখনো রয়ে গেছে নিস্তব্ধতা আর অনিশ্চয়তার ছাপ। যদিও এ হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রতিদিন তীব্র হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ এক বৈঠকে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একই সুরে কথা বলেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গোয়েন্দা তথ্যের বরাতে তিনি দাবি করেছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা করতে পারে ভারত। পাকিস্তান has credible intelligence. দুর্ভাগ্যজনকভাবে ভারত এমন এক পথে চলার সিদ্ধান্ত নিয়েছে যা অযৌক্তিকতা ও সংঘর্ষে পরিপূর্ণ, এবং এই পথ শেষ পর্যন্ত এই উপমহাদেশ সংলগ্ন অঞ্চলগুলোর চূড়ান্ত সর্বনাশ ঘটাবে। Of involvement in the Pahalgam incident. এদিকে ভারতের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করার প্রতিবাদে আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান। দেশটির আইন ও বিচার মন্ত্রী আকিল মালিক রয়টার্সকে বলেন, ইসলামাবাদ এই বিষয়ে অন্তত 3টি বিকল্প আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন বলে জানা গেছে। ভারত পাকিস্তানের এই উত্তেজনার মাঝেই দুই দেশের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি চলেছে। এবার জম্মু ও কাশ্মীরের পারগল সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তান গুলি চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মনিরুজ্জামান বাবু, ৭১। ওদিকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করেছেন পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরে ভারত সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে কেবল নিরাপত্তা বাহিনীই নয়, নিরীহ বেসামরিক নাগরিকদেরও টার্গেট করতে সন্ত্রাসীদের কাছে প্রাণঘাতী উপকরণ সরবরাহ করা হচ্ছে, এবং এক্ষেত্রে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। India as state is involved in undertaking cross-border terrorism inside Pakistan. পাকিস্তানের অভ্যন্তরে ভারত সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে কেবল নিরাপত্তা বাহিনী নয়, নিরীহ বেসামরিক নাগরিকদেরও টার্গেট করতে সন্ত্রাসীদের কাছে বিস্ফোরক, আইইডি এবং অন্যান্য প্রাণঘাতী উপকরণ সরবরাহ করা হচ্ছে। Of the state-sponsored terrorism that is being prosecuted by India. কাশ্মীরকে নিয়ে ঠিক এভাবেই সরগরম ভারত আর পাকিস্তান। পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিচ্ছে দুই দেশই। স্থগিত হচ্ছে এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি। এখন প্রশ্ন হলো, কি কি চুক্তি আছে দুই দেশের মধ্যে, আর এগুলো বাতিল হলেই বা কি হবে, জানাচ্ছেন আফসানা শাওন। পাকিস্তানের সাথে মোট 40টি দ্বিপাক্ষিক চুক্তি আছে ভারতের। এগুলোর মধ্যে আছে বাণিজ্য, ভিসা, পারমাণবিক অস্ত্রের তালিকা বিনিময়, সীমান্ত নিরাপত্তা, পারমাণবিক পরীক্ষার ব্যাপারে আগাম সতর্কতা থেকে শুরু করে সিন্ধু পানি চুক্তি, সিমলা ও তাশখন্দ চুক্তি এবং লাহোর ঘোষণাপত্র। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যদি এসব চুক্তি যে কোনো স্তরে স্থগিত হয়ে যায়, তাহলে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ও টানাপোড়েন আরও বাড়বে। আর পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দুই দেশের মধ্যে চুক্তি বাতিল করা পুরো অঞ্চলের ভারসাম্য নষ্ট করবে। আর এই উত্তেজনা দুই দেশকে নিয়ে যেতে পারে যুদ্ধের দ্বারপ্রান্তে। এসব চুক্তি বাতিল হলে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে দুই দেশ, এমন পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। বলা হচ্ছে, পাকিস্তান যদি ভারতের মতো একতরফাভাবে চুক্তি স্থগিত করে, তবে আন্তর্জাতিক চাপের মুখে পড়বে তারা।
আবার যেসব চুক্তির মধ্যস্থতায় আন্তর্জাতিক সংস্থা বা শক্তিধর রাষ্ট্র জড়িত, সেখানে একতরফা হস্তক্ষেপ বা পরিবর্তন সহজও নয়। অনেকেই আবার বলছেন সিমলা চুক্তি বাতিল হলেও তার প্রভাব ততটা মারাত্মক নয়। তাহলে জানতে হবে কি আছে সিমলা চুক্তিতে। এর মূল বিষয়গুলো হলো দুই দেশের মধ্যে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই দ্বিপাক্ষিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা, শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যা সহ অন্যান্য বিরোধ নিষ্পত্তি, আঞ্চলিক সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। এরই মধ্যে সিমলা চুক্তির বেশিরভাগ বিষয়ের লঙ্ঘন হয়ে গেছে। তবে ভারতের সঙ্গে হটলাইন, পারমাণবিক অস্ত্র বিষয়ক চুক্তি এবং লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা সংক্রান্ত দ্বিপাক্ষিক বেশ কিছু চুক্তি আছে পাকিস্তানের। এগুলো লঙ্ঘন হলে বড় সংকটে পড়বে দুই দেশই। গুরুত্বপূর্ণ এসব চুক্তি স্থগিত করার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই চাইবে না দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্কের অবনতি হোক এবং সংঘর্ষের দিকে এগিয়ে যাক তারা। আফসানা শাওন, ৭১। ভিন্ন প্রসঙ্গ, ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমের সিমহাচল মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মন্দিরের কাছে টিকিটের লাইনের পাশে প্রায় ২০ ফুট লম্বা দেয়ালটি ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেয়ালটি মাত্র ২০ দিন আগে তৈরি হয়েছিল। দুর্ঘটনার পরই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে চাপা পড়া ব্যক্তিদের বের করে আনা হয়। আহতদের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কী কারণে এই দেয়ালটি ধসে পড়লো তা এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিক তদন্তে ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়াকে দায়ী করা হচ্ছে। রাজ্য কর্তৃপক্ষ বলছে গভীর রাত ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত প্রবল বৃষ্টি হয়। ভারী বৃষ্টি আর আকস্মিক ব্যাপক পানি প্রবাহের কারণেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় মারা গেছেন ২ শিশুসহ ১৪ জন। আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কলকাতা পুলিশ। মঙ্গলবার রাতে বড়বাজার এলাকার বহুতল ঋতুরাজ হোটেলে আগুন লাগে। প্রায় ৮ ঘন্টার চেষ্টায় সেই আগুন ১১টি ইউনিট ফায়ার সার্ভিসে সেটি নিয়ন্ত্রণে আনে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে ঢুকতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ খানিকটা সময় লেগে যায়। সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। এই আগুনের সূত্রপাত খতিয়ে দেখতে এরই মধ্যে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওয়িং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ এই দুর্ঘটনা ঘটে। আগুনে রেস্তোরাঁটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার পাশাপাশি আগুন লাগার কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য তিনি স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে লিয়াওনিং প্রদেশের একটি আবাসিক এলাকার নিচতলা রেস্তোরাঁয় মঙ্গলবার দুপুরে এই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে আগুন নিয়ন্ত্রণে ২২টি ফায়ার ট্রাক এবং ৮৫ জন দমকল কর্মী অংশ নিয়েছিলেন। জানা যায় উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আশপাশের মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। গাজায় মানবিক সংকটের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া এক বিবৃতিতে দেশটি দাবি করেছে ইসরায়েল গেল যুদ্ধবিরতির সময় ২৫,০০০-এরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে, যাতে খাদ্য, জ্বালানি আর ওষুধও ছিল। গত ২রা মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ রেখেছে, ফলে খাদ্য, ওষুধ আর মানবিক সহায়তার প্রবেশ বন্ধ রয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং স্বতন্ত্র রিপোর্ট বলছে এতে করে গাজার মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের দূত বলেন, গাজায় বোমার কোনো ঘাটতি নেই, কিন্তু খাদ্য, পানি, ওষুধ সব কিছুর সংকট তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। যুদ্ধের অস্ত্র হিসেবে দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে। ওদিকে গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো ৫২,৪০০ জনে, আর আহত হয়েছেন আরও অন্তত ১১৩ জন। গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে এখন পর্যন্ত ৭টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এসব ড্রোন ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন নৌবাহিনী বলছে তাদের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে একটি বিমান পড়ে গেছে, যেটির দাম বাংলাদেশি অর্থে ৮১০ কোটি টাকার বেশি। অপরদিকে ইয়েমেনে এই সমস্ত ড্রোন ভূপাতিত হয়েছে, সেগুলোর এক একটির দাম $৩০ মিলিয়ন, যা বাংলাদেশি অর্থে ৩৬৫ কোটি টাকা। সেই হিসেবে 7টি ড্রোন হারানোর মাধ্যমে তাদের
2,555 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্চের মাঝামাঝি সময় থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র। এতে MQ-9 রিপার ড্রোন ব্যবহার করা হয়। এগুলো দিয়ে মূলত অনুসন্ধান চালানো হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলাও করা যায়। সিরিয়ার রাজধানী দামেস্কে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছেন। মঙ্গলবার উদ্ধারকর্মী এবং নিরাপত্তা সূত্র জানায় দ্রুজ সম্প্রদায়ের এক ব্যক্তির রেকর্ড প্রচারকে কেন্দ্র করে মূলত রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রেকর্ডে দ্রুজ সম্প্রদায়ের ওই ব্যক্তি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়েছে এমন অভিযোগে সুন্নি মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে, হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা সূত্র বলছে, মালিহা শহর এবং অন্যান্য সুন্নি অধ্যুষিত এলাকা থেকে বন্দুকধারীরা এসে প্রধানত দ্রুজ জনগোষ্ঠী অধ্যুষিত দামেস্কের দক্ষিণ পূর্বে অবস্থিত জারামানা শহরে জড়ো হওয়ার পর দুই সম্প্রদায়ের মধ্যে সোমবার রাতে এই সংঘর্ষ শুরু হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় সিরিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিসের 2 সদস্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অডিও রেকর্ডিংটির উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বানও জানানো হচ্ছে। রাজনৈতিক নাটকীয়তার মধ্য দিয়ে মঙ্গলবার 100তম দিন পার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই 100 দিনেই অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা বিশ্ব। একদিকে গড়িয়ে দিয়েছেন যুদ্ধবন্ধের স্বপ্ন, অন্যদিকে চীনে চড়া শুল্ক আরোপ করে বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছেন অনিশ্চয়তার ঘূর্ণি। উস্কে দিয়েছেন বাণিজ্য যুদ্ধ, ছাড়ছেন না ইরানকেও। ব্যাপক চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছেন ওই দেশটিতে, আর পুরো বিশ্বকেই ঠেলে দিয়েছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ভিত্তিপ্রস্তর হচ্ছে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নীতি তথা আমেরিকা ফার্স্ট পলিসি। এই নীতি বাস্তবায়নে তার প্রয়াসে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্ররা দূরে সরে যাচ্ছে, আর প্রতিদ্বন্দ্বীরা এখন আগের চেয়েও বেশি সরব হচ্ছে। ট্রাম্পের অধিকাংশ পদক্ষেপ এত বেশি অনিশ্চয়তা তৈরি করছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় দুঃসাধ্য হবে। ক্ষমতায় বসার পর নিজ দেশের হাজার হাজার সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন ট্রাম্প। সিএনএনের তথ্য থেকে জানা যায়, এ পর্যন্ত প্রায় 1,21,000 কর্মচারীকে বরখাস্ত করেছে তার প্রশাসন। আবার হাজার অভিবাসীকে দেশ থেকে তাড়িয়েছেনও। এর মধ্যে আদালত অবশ্য ট্রাম্পের কর্মী ছাঁটাইয়ের কিছু পদক্ষেপ ঠেকিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি আর্থিক অনুমোদন স্থগিত করেছেন ট্রাম্প। ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এদিকে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের জন্যও উদ্বেগ সৃষ্টি করেছেন। ইউরোপীয় মিত্ররা এখন মার্কিন অস্ত্রের উপর নির্ভরতা কমাতে নিজেদের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে। কানাডাকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছে প্রকাশের পর ইউরোপের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের চেষ্টা করছে কানাডা। শতকরা 145% শুল্ক আরোপ করে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। আবার শুল্ক আরোপ হ্রাস করার কথাও বলেছেন তিনি। ব্যাপক চাপ দিয়ে ইরানকে এনেছেন আলোচনার টেবিলে। এছাড়া গ্রিনল্যান্ড দ্বীপ ও পানামা খাল কিনতে চেয়েও বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানের বিপরীতে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যেই রাশিয়ার প্রতি নমনীয়তা দেখিয়েছেন তিনি। ইসরায়েলের হত্যাযজ্ঞের মধ্যেই গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে সেখানে বিলাসবহুল পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথাও বলেছেন তিনি। সব মিলিয়ে পুরো বিশ্ব ব্যবস্থাকে ওলটপালট করে দিচ্ছেন ট্রাম্প। এর প্রভাব ভালো মতোই দেখা যাচ্ছে বিশ্ববাজারে। এর মধ্যেই পড়ে গেছে ডলারের দাম, আর বিশ্বজুড়ে বেড়েছে অর্থনৈতিক মন্দার আশঙ্কা। সৃষ্টি ঘটক, ৭১।